যুদ্ধের ময়দানে দিশেহারা আমেরিকা ইরানের কাছে পরাস্ত হয়ে মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের। মানবিক সংকটের আড়ালে ভূরাজনৈতিক ছক, জিব্রাল্টার দখলে অভিবাসী সংকট উস্কে দিচ্ছে ওয়াশিংটন। স্পেনের সেউতায় নজিরবিহীন কড়াকড়ি, ইউরোপের স্বপ্ন নিয়ে এসে খালি হাতেই ফিরছে মরক্কান অভিবাসীরা। রুশ ভূখণ্ডে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, মস্কোয় ভয়াবহ বিস্ফোরণ, জ্বলছে তেল শোধনাগার। এবং মুখে পুলিশের হাত, চোখে প্রতিবাদের আগুন। ৩১ জুলাইয়ের সেই ছবি যেভাবে রচনা করেছিল জুলাই অভ্যুত্থানের ইতিহাস। যুদ্ধের ময়দান হোক বা আলোচনা টেবিল, গত ৫ মাসে বারবারই ইরানের কাছে লেজে গোবরে হয়েছে বিশ্বের বৃহত্তম পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধে নেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঠিক কতটা বেকায়দায় পড়েছেন তা এখন দিনের আলোর মতোই পরিষ্কার। ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মার্কিন অস্ত্র ভান্ডার আর যুদ্ধ বাজেটের টান পড়েছে বেশ আগেই। এবার ইরানের সম্ভাব্য হামলার ভয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকানদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাস। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। যুদ্ধের ময়দান হোক বা আলোচনা টেবিল, গত ৫ মাসে বারবারই ইরানের কাছে লেজে গোবরে হয়েছে বিশ্বের বৃহত্তম পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধে নেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঠিক কতটা বেকায়দায় পড়েছেন তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মার্কিন অস্ত্র ভান্ডার আর যুদ্ধ বাজেটের টান পড়েছে বেশ আগেই। এবার ইরানের সম্ভাব্য হামলার ভয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকানদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাস। ইসরায়েল, জর্ডান, ইরাক, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলো তাদের ওয়েবসাইটে একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে এবং যে কোনো সময় আকস্মিক সংঘাত শুরুর আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় এই অঞ্চলে থাকা আমেরিকানদের সরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত। পরিস্থিতি আরো খারাপ হলে থাকা উচিত চলে যাওয়ার প্রস্তুতি। শুধু তাই নয়, দূতাবাসগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ সহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। এই অঞ্চলের বাইরে থাকা মার্কিন নাগরিকদের আপাতত মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য পার হয়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। শনিবার সামাজিক মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম লিখেছে, মার্কিন সেনাবাহিনীর একটি CH-47 চিনুক হেলিকপ্টার মধ্যপ্রাচ্যে অবতরণের জন্য প্রস্তুত হচ্ছে, যা মূলত সমরাস্ত্র ও সেনা পরিবহন করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যে চিনুক হেলিকপ্টারের সম্ভাব্য উপস্থিতি নতুন করে আরো বড় সংঘাত শুরুর আশঙ্কায় যেন উস্কে দিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসনের উচিত জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে বিধ্বংসী হামলা চালানোর প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে তেহরান। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপে মধ্যপ্রাচ্যে থাকা গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবকাঠামো এবং মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত জুন মাসের সমঝোতা স্মারক ভেঙে পাল্টাপাল্টি হামলা শুরুর পর ইরানের মিসাইল ও ড্রোনের আঘাতে বেড়েছে মার্কিন সেনা হতাহতের সংখ্যা। নতুন করে বড় যুদ্ধ শুরু হলে সাধারণ মার্কিনীরাও রেহাই পাবে না, এমন আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন সাধারণ মার্কিনীদের মধ্যপ্রাচ্য থেকে সরানোর কথা ভাবছেন বলে মনে করছেন অনেকেই। ঐতিহাসিক জিব্রাল্টার প্রণালীর দখল নিতে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। স্পেনের উপর চাপ বাড়াতে সীমান্তে অভিবাসী সংকট উস্কে দিচ্ছে ওয়াশিংটন। আন্তর্জাতিক মহলে ঘুরছে এমন গুঞ্জন, মরক্কোর উত্তর উপকূল থেকে বিপুল জনস্রোত ইউরোপের ভূখণ্ডে ঢোকার ঘটনার প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ স্পেন সীমান্তে এত ভিড় তৈরি হলো? প্রথম দেখায় বিষয়টিকে মানবিক সংকট মনে হলেও অনেক বিশ্লেষকেরা ধারণা এর পেছনে হাত রয়েছে ট্রাম্প প্রশাসনের। স্পেনের কাছ থেকে একের পর এক কূটনৈতিক ধাক্কার প্রতিশোধ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সামনে আসছে এমন সমালোচনাও।
ঐতিহাসিক জিব্রাল্টার প্রণালীর দখল নিতে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। স্পেনের উপর চাপ বাড়াতে সীমান্তে অভিবাসী সংকট উস্কে দিচ্ছে ওয়াশিংটন। আন্তর্জাতিক মহলে ঘুরছে এমন গুঞ্জন, মরক্কোর উত্তর উপকূল থেকে বিপুল জনস্রোত ইউরোপের ভূখণ্ডে ঢোকার ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ স্পেন সীমান্তে এত ভিড় তৈরি হলো? প্রথম দেখায় বিষয়টিকে মানবিক সংকট মনে হলেও অনেক বিশ্লেষকের ধারণা এর পেছনে হাত রয়েছে ট্রাম্প প্রশাসনের। স্পেনের কাছ থেকে একের পর এক কূটনৈতিক ধাক্কার প্রতিশোধ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সামনে আসছে এমন সমালোচনাও। প্রশ্ন উঠছে, সীমান্তে অশান্তির আগুন লাগিয়ে আসলেই কি স্পেনকে বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন? আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, স্পেনের উপর রাজনৈতিক চাপ বাড়াতেই সীমান্তে উত্তেজনা তৈরি করা হচ্ছে। আর এর পেছনে হাত রয়েছে মার্কিন সরকারের। সাম্প্রতিক বছরগুলোতে নেটোতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর মার্কিন দাবির বিরুদ্ধে স্পেনের প্রকাশ্যে আপত্তি, ইরান ইস্যুতে ওয়াশিংটনের বিরোধিতা করা এবং মার্কিন হামলায় সহযোগিতা দিতে অস্বীকৃতি জানানোর মতো বিভিন্ন কারণে ক্রমেই তিক্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। এসব হিসাব সামনে রেখে অনেকেই মনে করছেন, স্পেনের দক্ষিণ সীমান্তে অভিবাসী সংকট সাধারণ কোনো ঘটনা নাও হতে পারে। তাহলে কি আমেরিকার মূল লক্ষ্য জিব্রাল্টার প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ? ইউরোপ ও আফ্রিকার মাঝখানে অবস্থিত সরু নৌপথ জিব্রাল্টার প্রণালী বিশ্বের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করা জিব্রাল্টার প্রণালী দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য বাণিজ্যিক জাহাজ, জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং সামরিক নৌযান। হরমুজ প্রণালী ও বাব আল মানদেবে মার্কিন দখলদারিত্ব মোটেও কাজে আসছে না। ফলে এখন জিব্রাল্টার প্রণালীর দিকে চোখ যুক্তরাষ্ট্রের। কৌশলগতভাবে এমন একটি জলপথ দখলে থাকলে আন্তর্জাতিক বাণিজ্য ও সামরিক দিক থেকে লাভবান হবে আমেরিকা। সেক্ষেত্রে হরমুজ ও বাব আল মানদেবের মতো গুরুত্বপূর্ণ রুটে মার্কিন শক্তির চরম ব্যর্থতার কিছুটা হলেও ক্ষতিপূরণ হবে। স্পেনের সীমান্তবর্তী শহর সেউতা ও মেলিলাকে ঘিরে মরক্কোর দীর্ঘদিনের দাবি এবং মরক্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ককে একই সূত্রে দেখছেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে, স্পেন যদি সীমান্ত সংকট ও অভ্যন্তরীণ চাপে দুর্বল হয়, তাহলে জিব্রাল্টারকে নিয়ে ভবিষ্যতে আমেরিকার হিসাব নিকাশও বদলে যেতে পারে। তবে জিব্রাল্টার প্রণালী দখল নিতে যুক্তরাষ্ট্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। চলমান সংকট যুক্তরাষ্ট্র কিংবা কোনো বিদেশি শক্তির পরিকল্পিত পদক্ষেপ কিনা সেটাও নিশ্চিতভাবে বলার উপায় নেই। জীবন বাজি রেখে সাঁতরে সমুদ্র পাড়ি দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে যে পথে স্পেনের সাহিত্য শাসিত অঞ্চল সেটা এসেছিলেন, সে পথে আবার ফিরে যাচ্ছেন মরক্কোর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। মানব পাচারকারীদের গুজবের ফাঁদে পড়ে শুক্রবার স্পেনের সাহিত্যশাসিত এই শহরে ঢুকে পড়েন 60,000-এর বেশি মানুষ, কিন্তু লাভ হয়নি শেষ পর্যন্ত। সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের সহায়তায় একদিনেই ফেরত পাঠানো হয়েছে 48,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে। বেসরকারি হিসেবে সংখ্যাটি 500। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। জীবন বাজি রেখে সাঁতরে সমুদ্র পাড়ি দিয়ে কাঁটাতারের বেড়া পার হয়ে যে পথে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা এসেছিলেন, সে পথেই আবার ফিরে যাচ্ছেন মরক্কোর হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। মানব পাচারকারীদের গুজবের ফাঁদে পড়ে শুক্রবার স্পেনের স্বায়ত্তশাসিত এই শহরে ঢুকে পড়েন 60,000-এর বেশি মানুষ, কিন্তু লাভ হয়নি শেষ পর্যন্ত। সেনাবাহিনী ও স্থানীয় পুলিশের সহায়তায় একদিনেই ফেরত পাঠানো হয়েছে 48,000-এরও বেশি অভিবাসন প্রত্যাশীকে। বেসরকারি হিসেবে সংখ্যাটি 50,000। ফেরার পথে নিজেদের আক্ষেপের কথা জানিয়েছেন এই অভিবাসীরা। কাজের সংকট আর অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে লড়তে লড়তে এক কাপড়ে দেশ ছেড়েছিলেন অনেকে। দেখেছিলেন দিন বদলের স্বপ্ন, ছিল উন্নত জীবনের আশাও। দেশে ফিরে এখন কি করবেন, এই উত্তর নেই অনেকের কাছেই। এর আগে শুক্রবারই সেউতায় অভিবাসীদের ঢল পর্যবেক্ষণ করতে যান পেদ্রো স্যাঞ্চেজ। ইউরোপীয় ইউনিয়ন এবং এই অঞ্চলের দেশগুলোর সমালোচনা আর উদ্বেগের জেরে শান্তিপূর্ণভাবে অভিবাসীদের ফেরত পাঠানোর নির্দেশ দেন তিনি। দাবি করেন, অভিবাসীদের এই অনুপ্রবেশ স্পেনের অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। ইরান যুদ্ধ নিয়ে স্পেন প্রশাসনের সাথে ট্রাম্পের আতাত আর কঠোর অভিবাসন আইনের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আকুণ্ঠ সমর্থন দুটোই বহু পুরনো, তাই সুযোগের সঠিক ব্যবহার করতে ভোলেননি ট্রাম্প। স্যাঞ্চেজ প্রশাসনের অভিবাসন নীতির সমালোচনা করে বলেছেন, সরকারের অতি উদারপন্থী অবস্থানের কারণেই এই বিপর্যয় ঘটেছে।
দেখা যাচ্ছে সেউতা ও মেনিলা এই দুটি এনক্লেভই মরক্কো ও স্পেনের কূটনৈতিক সম্পর্কের ফাটলের কেন্দ্রে উঠে আসছে। আফ্রিকার সাথে ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত এই সেউতা দিয়ে বছরের পর বছর ধরে অঞ্চলটিতে ঢুকে পড়ছেন অভিবাসন প্রত্যাশীরা। সেউতার স্থানীয় প্রশাসন বারবার মাদ্রিদের কাছে আবেদন জানালেও তা ঠিকমতো আমলে নেওয়া হয়নি। এর জেরেই 2021-এর পর এমন অভিবাসীদের ঢল দেখল স্পেন। রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি 635টি ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। উদমুর্তিয়া, সারাতপ, অংলোস ও বেলগরদ অঞ্চলে ড্রোন হামলায় প্রাণহানির পাশাপাশি আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামোর ক্ষতি হয়েছে। ইউক্রেনের দাবি, সারাতপ তেল শোধনাগার অংশ, বিমান ঘাঁটি এবং কালুগা অঞ্চলের একটি তেল ডিপোতে সফল হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সময় মস্কোর কেন্দ্রস্থলে একটি বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। রাশিয়া ও ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। রাশিয়ার একাধিক অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্তৃপক্ষের দাবি 635টি ড্রোন ভূপাতিত করা হলেও বিভিন্ন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। উদমুর্তিয়া, সারাতপ, অ্যাঙ্গোলোস ও বেলগরদ অঞ্চলে ড্রোন হামলায় প্রাণহানির পাশাপাশি আবাসিক ভবন ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনের দাবি, সারাতপ তেল শোধনাগার, অ্যাঙ্গোলোস বিমান ঘাঁটি এবং কালুগা অঞ্চলের একটি তেল ডিপোতে সফল হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। একই সময় মস্কোর কেন্দ্রস্থলে একটি বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিজিয়া শহরে রুশ হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। আঞ্চলিক গভর্নরের তথ্য অনুযায়ী 1.5 ঘন্টার ব্যবধানে শহরটিতে 8টি গাইডে বোমা নিক্ষেপ করা হয়। এতে আবাসিক ভবন সহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপ থেকে কয়েকজনকে উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। স্থানীয়দের দাবি, সাম্প্রতিক মাসগুলোতে জাপোরিজিয়া শহর রুশ বাহিনীর ধারাবাহিক ভারী হামলার অন্যতম লক্ষ্যবস্তু হয়ে উঠছে। এদিকে ইউক্রেন এবং কয়েকটি আন্তর্জাতিক সংস্থা রাশিয়ার এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে। তাদের অভিযোগ, বিদ্যুৎ, পানি, চিকিৎসা, অন্যান্য জরুরি বেসামরিক অবকাঠামোকে পরিকল্পিতভাবে হামলার লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে এই অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার দাবি, পরিকল্পিতভাবে কোনো সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয় না। যুদ্ধের মধ্যেই বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপের আহ্বান জানিয়েছে কিয়েভ। হাত দিয়ে এই তরুণের মুখ চেপে ধরেছিলেন পুলিশের একজন কর্মকর্তা, যা শুধু একটি ছবি ছিল না, হয়ে উঠেছিল জোরপূর্বক কণ্ঠরোধের প্রতীক। 2024 সালের 31 জুলাই আন্দোলন তখন তুঙ্গে। কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীর হাইকোর্ট এলাকায়। পুলিশ সেদিন হাইকোর্ট মাজার গেটের সামনে আন্দোলনকারী নাহিদুল ইসলামকে আটক করে। আটকের মুহূর্তে এক পুলিশ সদস্য তার মুখ এভাবেই শক্ত করে চেপে ধরেন। ঠিক তখনই ক্যামেরায় বন্দী হয় সে দৃশ্য। মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি হয়ে ওঠে অভ্যুত্থানের অন্যতম স্মরণীয় প্রতীক। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। হাত দিয়ে এই তরুণের মুখ চেপে ধরেছিলেন পুলিশের একজন কর্মকর্তা, যা শুধু একটি ছবি ছিল না, হয়ে উঠেছিল জোরপূর্বক কণ্ঠরোধের প্রতীক। 2024 সালের 31 জুলাই আন্দোলন তখন তুঙ্গে। কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে রাজধানীর হাইকোর্ট এলাকায়। পুলিশ সেদিন হাইকোর্ট মাজার গেটের সামনে আন্দোলনকারী নাহিদুল ইসলামকে আটক করে। কথা বুঝেন স্যার? আটকের মুহূর্তে এক পুলিশ সদস্য তার মুখ এভাবেই শক্ত করে চেপে ধরেন। ঠিক তখনই ক্যামেরায় বন্দী হয় সে দৃশ্য। মুহূর্তে ছবিটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিটি হয়ে ওঠে অভ্যুত্থানের অন্যতম স্মরণীয় প্রতীক। নাহিদুল তখন রাজধানীর নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী। সম্প্রতি স্নাতক পরীক্ষা দিয়েছেন, তবে ফল এখনো প্রকাশ হয়নি। বর্তমানে নাটক নির্মাণের সঙ্গে যুক্ত। 2 বছর পর ফিরে তাকিয়ে নাহিদুলের মূল্যায়ন, গণ অভ্যুত্থান তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এই ব্যর্থতার দায়ভার তাহলে কার? নাহিদুল মনে করেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার একদিনে সম্ভব নয়। সেজন্য একদিকে সরকারকে যেমন সময় দিতে হবে, অন্যদিকে সরকারেরও বুঝতে চেষ্টা করতে হবে মানুষের প্রত্যাশা ও মনের ভাষা। সেই জুলাইয়ের 2 বছর পেরিয়ে গেছে, তবু পুলিশের হাতে চেপে ধরা সেই নাহিদ এখনো মানুষের কণ্ঠরোধের বিপক্ষে। এবছরের শেষের দিকে অন্তত পাইলট প্রকল্প হিসেবে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন শুরু হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী
ফরহাদ হোসেন আজাদ। শনিবার বিকেলে নীলফামারীর ডিমলায় বুড়ি তিস্তা সেচ প্রকল্প ও নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, কারিগরি কমিটি ইতিমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে এবং দ্রুত কাজ শুরুর প্রস্তুতি চলছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন রোধ, সেচ সুবিধা বৃদ্ধি ও কৃষি উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আসবে, যা তিস্তা পাড়ের লাখো মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে। যে আমাদের ইতিমধ্যে টেকনিক্যাল কমিটি আমাদের তারা রিপোর্ট দিয়েছেন। বিশেষ করে আমরা বিভিন্নভাবে আরও বিভিন্ন দেশের সঙ্গে সলা পরামর্শ করছি কিভাবে দ্রুততার সঙ্গে আমাদের তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে পারি এবং সেখানে পানি সংরক্ষণ এবং সেই নদীর দুই পার কীভাবে কমানো যায় এবং সেখানে প্রয়োজনীয় নতুন কোনো ব্যারেজ তৈরি করতে হয়, সেই বিষয়গুলো আমাদের বিশেষজ্ঞ টিমগুলো দফায় দফা সভা করছেন। পাইলট হোলের যে একটা চাওয়া প্রত্যাশা, তাই না, সেই তিস্তা পাড়ের মানুষের আমি আশা করব তারেক রহমানের সরকারের হাত দিয়েই সেটা শুরু হবে এবং ইনশাল্লাহ সেই আলোর মুখ আপনারা দেখতে পাবেন। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের মাদারতলী থেকে ফকিরের পুল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির এখন বেহাল দশা। সড়কের বিভিন্ন স্থানে বড় গর্ত আর খানাখন্দের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও চালকদের। সামান্য বৃষ্টিতেই পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এই পথ। এতে মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে কৃষিপণ্য পরিবহন ও জরুরি রোগী বহন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানোর পরও কোনো ব্যবস্থা না নেয় ক্ষুব্ধ এলাকাবাসী। জনদুর্ভোগ কমাতে অবিলম্বে সড়কটি টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কষ্ট করে খুব কষ্ট। এই ইলেকশনের আগে বলছে যে আমি ইলেকশনে হই বা না হই, আমি এই প্রথমে এই রাস্তা করব, এইটা আমি করবই করবো, আমি হই বা না হই। এখন তো আল্লাহ দিলে তো সে মন্ত্রী হয়েছে, তাহলে আমাদের অসুবিধা কোথায়? অবশ্যই করবো এটা, আমরা এটা চাই, আমরা এটার জন্য খুব অসুবিধায় আছি। কি কি সমস্যা এই রাস্তার? এবার সাইড ভার জন্য ধরে রাখছে, মালামাল কিছু নদীর মধ্যে পুকুরের মধ্যে পড়ে গেছে, যেন হয় আমরা একটু শান্তি সুখে চলাফেরতে অতি তাড়াতাড়ি। আমি কাশীপুরবাসী, আমার এলাকার জনগণের যে এই রাস্তার জন্য দুর্গতি আর ভোগান্তি, এই উপলক্ষে আমি মিডিয়ার মাধ্যমে কাশীপুর ভিতর দিয়া যে মাদারতলী থেকে ফকিরের পোল পর্যন্ত যে রাস্তাটা চলে গেছে তার খুবই শোচনীয় অবস্থা, রাস্তাটা করে দিবেন। সেটাই যেন আমাদের এই রাস্তাটা হয়। পরে গিয়ে আমার বেশ খানিকটা ক্ষতি হয়েছে, আপনি বুঝবেন, কারণ আপনি মেহেন্দিগঞ্জ উপজেলার কর্ণধর। তাই আপনার কাছে আকুল আবেদন যাতে আমাদের এই সড়কটি অতি তাড়াতাড়ি হয়। নারায়ণগঞ্জের ২৫০০-এ মাছ ধরার সময় জেলের জালে উঠে এসেছে ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া পুলিশের একটি শটগান। সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নের সিঙ্গারপুর এলাকায় একটি পুকুরে মাছ ধরার সময় অস্ত্রটি উদ্ধার হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শটগানটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে অস্ত্রাগারের রেজিস্টারের সঙ্গে মিলিয়ে পুলিশ নিশ্চিত হয় উদ্ধার হওয়া শটগানটির বট নম্বর 651 এবং এটি ২৫০০ থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর একটি। ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সবজেল হোসেন জানান, অস্ত্রটি মালখানায় সংরক্ষণ করা হয়েছে। কিভাবে শটগানটি পুকুরে এলো এবং এতদিন সেখানে পড়েছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। মুন্সিগঞ্জের শ্রীনগরে পড়া না পারার অজুহাতে আখি আক্তার নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে পিটিয়ে মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষক সাফায়েতের বিরুদ্ধে। মজিদপুর দয়হাটা বাগে নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার ঘটনাটি ঘটে। শিশুটিকে মারধরের পর বিষয়টি চেপে রাখার হুমকি দেয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেন স্বজনরা। এই ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির বাবা। জড়িতদের শাস্তির দাবিতে এলাকায় চরম ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রত্যেকদিন আসে থাকে, গোসল বাড়ি কইরা 2টার দিকে বাসা থেকে বের হবে। তো সব আসতে পারবো, খাওয়াতে বসছে বাচ্চারা, খাওয়া শেষে
আপনার 1:30টার দিকে বাচ্চার দিকে তাকাচ্ছি, দেখি কি বাম সাইডে 5টা আঙুলের দাগ। তো হঠাৎ করে কিসের দাগ, আমি বাচ্চা আমার দেখাইতেছি না। পরে আমি আবার বাচ্চারে মারছি, কি হয়েছে বলো। পরে বলছে আমার সাফাই ফেজুরে আমার মারছে, পড়া পারি না দিতে। এরপরে মনে পড়ে না মারতে পারে। 2 দিন পরে আবার গেছে, ওই যাওয়ার পরে আবার বলে কোরআনের টায়ার ধরছে, ফার্স্টে ওরই ধরছে, তুমি ওদিনও পারে নাই, মাঝখানে আবার 2 দিন যায় না, তাহলে কিভাবে পারবে। তারপরে বলে হ্যাঁ মানে কোনো কথা না, ভিটের মধ্যে চিপি দিয়ে দইরা আমার মেয়ের মানে কাঠের টুকরা মাঝে মধ্যে 2টা বাড়ি দিচ্ছে, যতক্ষণ মাঝে হয়তো বাতাস লাগছে ওর যতক্ষণ ভালো। এরপরে মেয়েরা আবার ব্যথা উঠে। পরে বুধবার দিনটা বাসায় আমি আসে বললাম আমার বাসায়, তোমার আম্মু জিজ্ঞাসা করছে বোন তোমার কে কি করছে বলো দেখে আমারে। না বলুন না, না বলো আমি কাউরে বলুন না। আমার আব্বুরে আর বিশেষ করে আমার আম্মুরে বলবা না, তোকে আমার আম্মু আমার মারে এলে আমারে যে আমি। খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মাল্টি সার্ভ ইন্টারন্যাশনালের উদ্যোগে বন্যা ক্ষতিগ্রস্ত 200 পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য খাগড়াছড়ি 298 নং আসনের আব্দুল ওয়াদুদ ভুইয়া সহ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দ এবং খাগড়াছড়ি জেলা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ আরিফ জাহিদ ও দীঘিনালা উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকে আপনাদেরকে দেখতে আসছি এবং এই যে বন্যা হলো, বন্যা উপলক্ষে আপনাদের এমপি হিসেবে আমার যে দায়িত্ব, অনেক দায়িত্ব ছিল, আপনাদের সকলের দুঃখ দূর করতে হয়তো আমার পক্ষে সম্ভব হয়নি। সংগ্রামী উপস্থিতি, আমাদের মাঝে এসে সরকার, তারেক রহমানের সরকার এই বন্যায় আপনাদের কাছে আমাদেরকে, আমাদের লোকজনকে বারবার পাঠিয়েছে। আপনাদের এই মেরুনে আমাদের 2 জন মন্ত্রী আসছে, আমি আসছি, আমাদের জেলা বিএনপির নেতাকর্মীরা আসছে, উপজেলার নেতাকর্মীরা আসছে আপনাদের কাছে। যতটুকু পারছি আমরা আমাদের সাধ্যমতো আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে, জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করেছি। এই ছিল আজকের আলোচিত সব সংবাদ শেষ করব, তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। যুদ্ধের ময়দানে দিশেহারা আমেরিকা, ইরানের কাছে পরাস্ত হয়ে মধ্যপ্রাচ্য ছাড়ার নির্দেশ ট্রাম্প প্রশাসনের। মানবিক সংকটের আড়ালে ভূরাজনৈতিক ছক, জিব্রাল্টার দখলে অভিবাসী সংকট উস্কে দিচ্ছে ওয়াশিংটন। স্পেনের সেউতায় নজিরবিহীন কড়াকড়ি, ইউরোপের স্বপ্ন নিয়ে এসে খালি হাতে ফিরছে মরক্কান অভিবাসীরা। রুশ ভূখণ্ডে ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, মস্কোয় ভয়াবহ বিস্ফোরণ, জ্বলছে তেল শোধনাগার। এবং মুখে পুলিশের হাত, চোখে প্রতিবাদের আগুন। 31 জুলাইয়ের সেই ছবি যেভাবে রচনা করেছিল জুলাই অভ্যুত্থানের ইতিহাস।